ওকে, তাহলে আমরা সবাইকে শুরুতেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এমএলজি যে ক্লাসটা করেছিলাম সেটার পর একটা পরীক্ষা দিয়েছি, তাই না? আমরা সেটা আজকে সলভ ক্লাস আজকে করবো। তাহলে প্রথম কোশ্চেন একটু দেখি, ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ওসাইট হোয়েন ডাজ দ্য সেকেন্ড মেট্রিক ডিভিশন অকার। এই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনারাই আমাকে দিবেন, ঠিক আছে? আমি একটু শুনি। বলেন তো, আমরা যখন সেকেন্ড মেট্রিক ডিভিশন কমপ্লিট হলো তখন আমরা কি বলেছিলাম? আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা বলেছিলাম 1 for 1, তাই না? প্রাইমারি ওসাইট আন্ডারগো ফার্স্ট মেট্রিক ডিভিশন এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য সেকেন্ডারি ওসাইট। এই সময় মিওসিস 1 এই স্টেজটাকে সৃষ্টিকর্তা হল করে দিয়েছেন এবং যখন হচ্ছে ফার্স্ট মেট্রিক ডিভিশন কমপ্লিট হলো তখন সেকেন্ডারি ওসাইট তৈরি হলো। সেকেন্ডারি ওসাইট আন্ডারগো সেকেন্ড মেট্রিক ডিভিশন এবং সেই সময়টা আবার হল হয়ে গেল যখন ফার্টিলাইজেশন হলো, তখন মাত্র সেকেন্ড মেট্রিক ডিভিশন কমপ্লিট হয়েছিল। তাহলে এখানে অ্যান্সার কি আসবে বলেন তো? at fertilization. অ্যাট ফার্টিলাইজেশন। পরের কোশ্চেন, একটা 40 বছরের একটা ওমেন সে অ্যামনিও সিনথেসিস করছে। কেন অ্যামনিও সিনথেসিস করছে? কারণ আমরা প্রিনাটাল জেনেটিক টেস্টিং করি। তাহলে প্রিনাটাল জেনেটিক টেস্টিং এর মধ্যে ডাউন সিনড্রোম এখন কিন্তু একটা মোস্ট কমন ফেনোমেনা। তাহলে আমরা সেটার জন্য দেখা যায় এই যে অ্যামনিওটিক যে ক্যাভিটি থাকে তখন আমরা এই মানে সোনোগ্রাফি গাইডেড নিডল অ্যাসপিরেশন করে অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে আমরা তখন দেখি তাহলে এটা কোনো মানে প্রিনাটাল জেনেটিক অ্যানালিসিস গুলো করি কোনো আমাদের মানে ট্রাইজোমি বা কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আছে কিনা। তাহলে ডাউন সিনড্রোম আমরা স্ক্রিনিং করছি। এখন ক্যারোটিন দেখলাম নরমাল, যেখানে আলফা ফিটোপ্রোটিন আমরা দেখেছি বেশি আছে। তাহলে কোন প্যাথোলজি, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি প্যাথোলজি ডায়াগনোসিস বাই আল্ট্রাসাউন্ড স্ক্যান? তাহলে কি বলেন তো? Spina spina bifida. আচ্ছা দেখি, তাহলে আমরা যে কাজটা করি, আমরা ডাউন সিনড্রোমের ক্ষেত্রে আমরা যদি পিক্টোরিয়াল ক্লাস করে থাকি তাহলে দেখবেন নাকাল ট্রান্সলুসেন্সি দেখেছিলাম, তাই না? মোর দ্যান 3, ঠিক আছে, বা এরকম 2.5 এরকম আমরা একটা কথা বলেছিলাম। তাহলে নাকাল ট্রান্সলুসেন্সি আমরা দেখছিলাম, কেন দেখছিলাম? যে এর সাথে এগুলো অ্যাসোসিয়েটেড থাকে। তাহলে ডাউন সিনড্রোম ইজ অলসো অ্যাসোসিয়েটেড বাই, এবং আল্ট্রাসাউন্ড করে আমরা এই জিনিসগুলো এই থিকনেস এবং এগুলো এক্সপ্লোর করতে চাচ্ছি কোন স্পাইনা বাইফিড আছে কিনা। তাহলে অ্যান্সারটা কি আসবে? Spina bifida. স্পাইনা বাইফিডা, তাই না? তাহলে আলফা ফিটোপ্রোটিন আমরা জানি একটা গ্লাইকোপ্রোটিন, যেটা কোথা থেকে আসে? গাট থেকে, লিভার থেকে, ইয়ক সাইট থেকে, এবং এটা এলিভেটেড হতে পারে আর যদি অ্যান্টার অ্যাবডোমিনাল ওয়াল আর নিউরাল টিউব ডিফেক্ট থাকে সেই ক্ষেত্রে। তবে দেখা যায় যে আমরা নিউরাল টিউব ডিফেক্টের জন্য এই জিনিসগুলো নাকাল ট্রান্সলুসেন্সি দেখার জন্য আমরা স্ক্যান করি, তাই না? আমরা স্ক্যান করে টিভিএস অথবা মানে অ্যাবডোমিনাল স্ক্যান যেটাই করি না কেন আমরা করে আমরা এই থিকনেসটা দেখার চেষ্টা করি যে নিউরাল টিউব ডিফেক্ট অ্যাজ লাইক স্পাইনা বাইফিডা অকাল্ট স্পাইনা বাইফিডা অ্যাসপার্টা গ্লাস কিনা সেটাকে আমরা এক্সক্লুড করার জন্য। নেক্সট অ্যানাদার কোশ্চেন, হোয়াট ইজ দ্য বেস্ট ইন্ডিকেটর অফ জেস্টেশনাল এজ অফ ডেটিং স্ক্যান ইন ফার্স্ট টাইমস্টার? তাহলে প্রথম কথা, আমরা প্রথমেই ফার্স্ট টাইমস্টারে ইনভেস্টিগেশন করি, সেকেন্ড টাইমস্টারে ইনভেস্টিগেশন করি, একজন মা প্রেগনেন্ট হলো, তাহলে একই সময় কিন্তু আমরা একটা জিনিস দেখি, তাই না? তাহলে প্রথমে আল্ট্রাসাউন্ড, আর্লি আল্ট্রাসাউন্ড করে আমরা কি কাজ করি? ডেটটা ফিক্স করি যে হ্যাঁ আর্লি আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে আমরা কিন্তু মানে অনেক স্ক্যান করা থাকলে আমরা কোন স্ক্যানের ডেটটাকে নিই বলেন তো? কোন স্ক্যানের ডেটটা নেই? এই যে ক্রাউন ক্লাম্প লেন্থ যেটা না সেটা না। আমরা আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করি যে আমরা ইডিটি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কোন এটা নেই, আর্লি আল্ট্রাসোনোগ্রাম যেটা করা থাকে সেটাকেই কিন্তু আমরা মানে সেই ইডিটিটাকে অ্যাকুরেট হিসেবে ধরে নিই। তাহলে ডেটিং স্ক্যান বলা হয়েছে। তাহলে আমরা ইডিটিটাকে অ্যাকুরেট ধরছি কখন? ফার্স্ট টাইমস্টারের ক্ষেত্রে। এখন এর পরের কোশ্চেন যে কোনটা আমার বেস্ট ইন্ডিকেটর? তাহলে আমি যে এই ডেটটা ফিক্স করতেছি আমি সেই ফার্স্ট টাইমস্টারের সময় যে কি দেখি? তাহলে ফার্স্ট টাইমস্টারে তো বাচ্চাটা একটা ব্যাঙাচি টাইপ থাকে, তাই না? এরকম থাকে। তাহলে ক্রাউন রাম্প লেন্থ নেই, সেটা দেখে আমি তার অ্যাকুরেট ডেটিংটা হিসাব করি। বুঝতে পেরেছি? যদি সেকেন্ড টাইমস্টার হয় তাহলে আমরা হেড সার্কামফারেন্স এবং বাই প্যারাইটাল ডায়ামিটার, তাহলে এই মাথা থেকে এই পর্যন্ত আমরা হিসাব করবো বাই প্যারাইটাল ডায়ামিটার। গ্রেটার প্রোকেন্টার অংশটুকু আমরা তখন বাদ দিই। তাহলে বাই প্যারাইটাল ডায়ামিটার আমরা অ্যাপ্রোপ্রিয়েট কখন বলবো? আফটার 14 উইক, ঠিক আছে? তার আগ পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি এই ফার্স্ট টাইমস্টার দিকে আমরা কাউন্ট রাম লেন্থটাকে হিসাব করবো। নেক্সট চলে আসি, দি ইন্ট্রা এমব্রানিক সিলম ফর্ম উইদিন হুইচ স্ট্রাকচার? তাহলে ইন্ট্রা এমব্রানিক সিলম কোথায় আমরা পাচ্ছি বলেন তো? কোথায় পাচ্ছি? ল্যাটারাল প্লেট মেসোডার্ম। তাহলে ইন দ্য সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট ল্যাটারাল প্লেট মেসোডার্ম সেটা স্প্লিট হয়ে একটা ক্যাভিটিতে কনভার্ট হয়। সেটা কি? থোরাসিক এবং অ্যাবডোমিনাল ক্যাভিটি। তাহলে এই জন্য এটাকে আমরা বলছি যে ইন্ট্রা এমব্রানিক সিলম কোন স্ট্রাকচার তৈরি করে? ল্যাটারাল প্লেট মেসোডার্ম তৈরি করে। ব্যাকে পাচ্ছি। আপনাদের কাছে কি আজকের কোশ্চেন কঠিন মনে হয়েছে? না আপু, পড়ার মধ্যে মোটামুটি সব পেয়েছিল। দেখা যাচ্ছে পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে? জি আপু। তাহলে আমরা এটা নিশ্চয়ই আমাদের মনে আছে যে আমরা মিড পয়েন্ট বরাবর অ্যাক্সিস বলেছিলাম, যেখান থেকে নটোকর তৈরি হবে। তার পার্শ্ববর্তী যে জায়গা সেটাকে আমরা বলেছিলাম পারএক্সিস থেকে সোমাইট তৈরি হয়। মাঝামাঝি পোর্শনে যে ছিল তার নাম ইন্টারমিডিয়েট মেসোডার্ম, এবং সর্বশেষ ল্যাটারালি যে ছিল তার নাম ল্যাটারাল প্লেট মেসোডার্ম। তাহলে একটা পোর্শন আমরা বলেছিলাম স্প্লাঙ্কনোফ্লুইড এবং আরেকটা পোর্শন বলেছিলাম সোমাটোফ্লুইড। এখান থেকে দেখেন মাঝামাঝি যে জায়গাটা, তাহলে এই জায়গাটা আমি আপনাদের ক্লাসে বলি না, এই জন্য এখন দেখা দিচ্ছি। এই যে আমার এই জায়গা থেকে কি আসছে? ইন্ট্রা এমব্রানিক সিলম। তাহলে ইন্ট্রা এমব্রানিক সিলম ফর্মস উইদিন হুইচ স্ট্রাকচার? তাহলে এক কথায় যদি আমরা বলি যেহেতু এটা ল্যাটারালি আছে তাহলে সে কোথা থেকে আসবে? ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে। কোথা থেকে? ল্যাটারাল প্লেট মেসোডার্ম। ক্লিয়ার? জি এখন আপু। কি ক্লিয়ার? জি আপু। নেক্সট কোশ্চেন, সিস্টিক স্ট্রাকচার ইজ নোটেড ল্যাটারাল টু দ্য ভ্যাজাইনা। এই কথাটা বলার সাথে সাথে কিন্তু আমার মাথায় একটা ডায়াগনোসিস চলে আসছে। কি কথা? পরের লাইন যদি নাও বলি, ভ্যাজাইনাল ল্যাটারালি সিস্টিক স্ট্রাকচার, তাহলে কি হতে পারে? হোয়াট ইজ দ্য সিস্ট? বলেন, পরের লাইনটা বললাম না। তাহলে দিস ইজ বিলিভড টু বি এ গার্টনার ডাক্ট, তার মানে গার্টনার ডাক্ট সিস্ট হয়েছে। পরের কথা, হোয়াট ইজ দ্য এমব্রিওলজিক্যাল অরিজিন অফ দিস স্ট্রাকচার? তাহলে কি হবে এমব্রিওলজিক্যাল অরিজিন? তাহলে আমরা এটা কি জানি বলেন তো? কি উইটিয়ান হবে? বা মেসোনিক ফ্যাক্টর।
তাহলে দিস ইজ দ্য র্যামনেন্ট, এমব্রায়োলজিক্যাল র্যামনেন্ট অফ উলফিয়ান ডাক্ট। নিশ্চয়ই আপনাদের মনে আছে দুই পাশ থেকে দুইটা মেজর মাঝখানে মিডিল পজিশনে ছিল আমাদের মেজেনিফিক ডাক্ট, আর দুই পাশ থেকে প্যারামেজেনিফিক ডাক্ট আসলো। তারপর উলফিয়ান ডাক্ট অ্যাবলিশ হয়ে গেল। উলফিয়ান ডাক্ট যখন অ্যাবলিশ হয়ে যায় তখন তার চিহ্ন হিসেবে আমরা বলেছিলাম যে কিছু স্ট্রাকচার রেখে যায়। তাহলে সে তার স্ট্রাকচার হিসেবে কি কি রেখে যায়, কি কি রেখে যায় বলেন তো? প্যারাফোন আর গার্টনার সিস্টেম, গার্টনার ডাক্ট। তাহলে ইকোফোরন, প্যারাফোন ডাক্টনার। তাহলে ইকোফোরন, প্যারাফোরন, আর কি ছিল? গার্টনার ডাক্ট সিস্ট এবং হাইড্রাটিড অফ দ্য মর্গ্যাগনি, হাইড্রাটিড অফ দ্য মর্গ্যাগনি, এই কয়েকটা জিনিস সেটা র্যামনেন্ট হিসেবে রেখে যায়। তাহলে অ্যান্সার ইজ মেজেনিফিক ডাক্ট। পরের কোশ্চেনে আসি যে হাউ মেনি ওসাইট আর अवेलेबल ইন দ্য টাইম অফ পিউবার্টি। একদম মোস্ট ইজি কোশ্চেন, তাই না? এরপরে আর কোনো কোশ্চেন হতে পারে না। তাহলে অ্যান্সার ইজ ডি, ডি নাম্বার অ্যান্সার। তাহলে 1 to 2 মিলিয়ন প্রিমোর্ডিয়াল ফলিকল বাড়তে থাকলেও আস্তে আস্তে এটার পরিমাণ কমতে থাকে, একটা অ্যাপোপ্টোসিস হয়, অ্যাক্টিক প্রসেসের দিকে চলে যায়। তাহলে কত থাকবে তখন লাস্টের দিকে বলেন তো? কত আছে? 4 লাখ বা হচ্ছে 40,000 এরকম। ঠিক আছে, তাহলে তাহলে এই অ্যামাউন্টটা अवेलेबल থাকে। হুইচ স্পার্ম সেল, নেক্সট কোশ্চেন, হুইচ স্পার্ম সেল টাইপ আন্ডারগো সেকেন্ড মিয়োটিক ডিভিশন। তাহলে কোন স্পার্মটা আন্ডারগো সেকেন্ড মিয়োটিক ডিভিশনে যাবে? এটা প্রথমে একটু আগে কথা বলে ফেলেছি, তাই না? তাহলে কি হবে? সেকেন্ডারি 2 for 2, তাহলে সেকেন্ডারি স্পার্মাটোসাইট আন্ডারগো সেকেন্ড মিয়োটিক ডিভিশন। একদম সহজ কথা, সুন্দর কথা। যদি আসতো কোশ্চেন এরকম হুইচ স্পার্ম সেল টাইপ আন্ডারগো ফার্স্ট মিয়োটিক ডিভিশন, তাহলে আমরা বলতাম প্রাইমারি স্পার্মাটোসাইট আন্ডারগো ফার্স্ট মিয়োটিক ডিভিশন। কোশ্চেনটা যেভাবে আসুক না কেন আশা করছি অসুবিধা হবে না। দি ক্যানাল অফ নাক ইজ অ্যাসোসিয়েটেড উইথ হোয়াট? তাহলে ক্যানাল অফ নাক অ্যাসোসিয়েটেড উইথ কার সাথে যাবে? কার সাথে? রাউন্ড লিগামেন্ট। তাহলে অ্যান্সার ইজ রাউন্ড লিগামেন্ট, অ্যান্সার ইজ রাউন্ড লিগামেন্ট। আপনারা কি সবাই পরীক্ষা দেন? আজকে যারা আছেন সবাই কি পরীক্ষা দিচ্ছেন? জি আপু দিয়েছে। দিয়েছি আপু। রেগুলার হচ্ছে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। কোশ্চেনগুলো কিন্তু ইজি কোশ্চেন। আমার পারফরমেন্স দেখা যাচ্ছে? মনে হয় দেখা যাচ্ছে না। আপু দেখা যায় না, দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন দেখুন। এখন দেখা যাচ্ছে? জি আপু। তাহলে ক্যানাল অফ নাক, তাহলে প্রথম কথা আমাদেরকে চিন্তা হবে ক্যানাল অফ নাক কোনটাকে বলছি। তারপরের কোশ্চেন কার সাথে সে অ্যাসোসিয়েটেড। তাহলে ক্যানাল অফ নাকটা একটু চিনে আসি। তাহলে এই যে ক্যানালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যানালটার আরেক নাম কি? এই ক্যানালটার আরেক নাম ক্যানাল অফ নাক। তাহলে এখান থেকে আমরা জানি এই যে ইউট্রাসের কর্ণ থেকে শুরু হলো, সেই ইনগুইনাল ক্যানাল দিয়ে এসে কোথায় ইনসারশন নেয়? লেবিয়া মেজর এখানে ইনসারশন নেবে, এন্ড দিস ইজ কল্ড রাউন্ড লিগামেন্ট। তাহলে আমরা রাউন্ড লিগামেন্ট তাহলে বলতে পারি তাহলে ক্যানাল অফ নাকের মধ্য দিয়ে কি আসে? কোশ্চেনটা এরকম না করে সোজা কথা একটু অন্যরকম ভাবে আপনাদেরকে ঘুরিয়ে বলা হয়েছে যে ক্যানাল অফ নাক ইজ অ্যাসোসিয়েটেড উইথ, ক্যানাল অফ নাক ইজ অ্যাসোসিয়েটেড উইথ কোন লিগামেন্ট? কোন লিগামেন্ট? দিস ইজ রাউন্ড লিগামেন্ট। ঠিক আছে, এখন ক্লিয়ার? জি যদি আপু। আমরা বলতাম যে নাকাল সিস্ট প্রেজেন্ট উইন, তখনও কি বলতেন? ঠিক আছে, বা এই যে নাক সিস্টটা কিন্তু ক্যানাল অফ নাকে, যেন এই জিনিসটা কনফিউশন না হয় যে হোয়াট ইজ ক্যানাল অফ নাক। তাহলে আমরা রাউন্ড লিগামেন্ট কোথা থেকে আসলো? এটা ইউটাসের কর্ণ থেকে শুরু হলো, এন্টার ইনফ্লুয়েন্স টু দ্য কর্ণ, অনেকটা কর্ণ নিচ থেকে সে পরবর্তীতে ডিপ ইনগুইনাল রিং দিয়ে এবং ইনগুইনাল ক্যানাল হয়ে লেবিয়া মেজর দিয়ে ইনসারশন নেয়। যখন সে ফিটাস অবস্থায় থাকে রাউন্ড লিগামেন্ট সারাউন্ডেড বাই পেরিটোনিয়াম প্রসেসাস ভ্যাজাইনালিস, তাহলে সে শুরুর দিকে পেরিটোনিয়াম প্রসেসাস ভ্যাজাইনালিস দিয়ে কভার করা থাকে, পরবর্তীতে সেটা অবলিটারেটেড হয়ে যায় এট বার্থ। তার পরবর্তীতে সে প্যাটার্ন থাকে অ্যাজ এ ক্যানাল অফ নাক হিসেবে। ইমপ্লান্টেশন অফ দ্য এমব্রায়ো আকার এট হুইচ স্টেজ? তাহলে এটা আনসার কি দিয়েছেন? ব্লাস্টোসিস্ট। তাহলে আমরা বারবার করে বলেছিলাম ইমপ্লান্টেশন কোন স্টেজে হবে? ব্লাস্টোসিস্ট। কততম দিনে শুরু হবে? 6তম দিনে। শেষ হবে কত হবে? 11, 12 বা আমরা 13 বলেছি। দি ইনফিরিয়র ওয়ান থার্ড অফ দ্য অ্যানাল ক্যানাল অরিজিনেট ফ্রম হুইচ স্ট্রাকচার? তাহলে আমরা এক কথায় কি বলেছিলাম বলেন তো? তলদেশে সবকিছু কোথা থেকে আসে? ইউরোজেনিটাল সাইনাসের। এক কথায় বলছিলাম কয়টা থেকে আসে। তাহলে তাহলে এটা কি ঘটনা? একদম আমাদের প্রোক্টোডিয়াম কথাটা কি স্পেসিফিক কথা আছে। তাহলে অ্যান্সারটা কি হবে? ইনফিরিয়র ওয়ান থার্ড অথবা লোয়ার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানাল কোথা থেকে আসছে? এক্টোডার্ম অফ দ্য প্রোক্টোডিয়াম থেকে, এক্টোডার্ম অফ দ্য প্রোক্টোডিয়াম থেকে। দি জাংশন, তাহলে আমরা এটা বলতে পারি দি জাংশন বিটুইন সুপিরিয়র এন্ড ইনফিরিয়র পার্ট, এরা কোথা থেকে আসে? মাঝখানে একটা লাইন থাকে, যে লাইনটার নাম পেকটিনেট লাইন অথবা ডেন্টেড লাইন, তাই না? তার নিচের যে অংশটুকু, এই জিনিসগুলো কোথা থেকে আসবে? উপরের যে অংশটুকু কোথা থেকে আসবে? তাহলে দি এন্ডোডার্ম অফ দ্য হাইন্ড গার্ড, এরা আসবে সুপিরিয়র পার্ট অফ দ্য অ্যানাল ক্যানাল। মূল কথা আপনি জেনে রাখেন যে লোয়ার পার্টটা কোথা থেকে আসে? লোয়ার ওয়ান থার্ড আসবে এক্টোডার্মাল, আমরা এটাকে বলি এক্টোডার্ম অফ দ্য প্রোক্টোডিয়াম। তো এটার আরেকটা নাম আছে এক্টোডার্মাল প্রোক্টোডিয়াম, এক্টোডার্মাল প্রোক্টোডিয়াম। হাউ মেনি ডেজ আফটার ফার্টিলাইজেশন ডাজ দ্য মরুলা ডেভেলপ? তাহলে অ্যান্সার কি? আমরা বারবার বলছি। তাহলে মরুলা কততম দিনে তৈরি হয়? আমরা জানি যে ডে 4 এ মরুলা তৈরি হয়, ডে 4 এ মরুলা তৈরি হয়, এবং ডে 4 এ মরুলা স্টেজে সে কর্ণ থেকে ইউটেরাইন ক্যাভিটির ভিতরের দিকে যেতে থাকে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 4। হোয়াট ইজ দ্য ফলোইং স্ট্রাকচার ডেভেলপ ইনটু দ্য ডেফিনিটিভ অ্যাডাল্ট? আপু হ্যাঁ, আপু এই যে এখানে যদি 3 থাকতো মরুলারিটা, এটা কি হচ্ছে তাহলে আমরা 4 দিতাম? হুম এখানে অপশন 3 থাকলে। 4 থাকবে, এখানে অপশন 4 থাকবে। জি আপু, আমাদের হচ্ছে ওই যে আমাদের যে দাগিয়ে দিয়েছিলেন শীটে এক জায়গায় 4 লেখা আছে, এক জায়গায় 3 আর কি। এই জন্য আজ করলাম যদি দুইটাই অপশন থাকে তাহলে আমরা 4টাকে দেখবেন যে একটা 3 অথবা হচ্ছে 4, কোনো যদি জায়গায় যদি দেখেন 4 নাই, তখন আমি 3 অ্যান্সার দিয়ে আসবো। জি আপু। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার ডেভেলপ ইনটু ডেফিনিটিভ অ্যাডাল্ট কিডনি? অত্যন্ত সোজা কোশ্চেন, এর চাইতে আর কোনো সোজা কোশ্চেন হতে পারে না। অ্যান্সার ইজ মেটানেফ্রন, অ্যান্সার ইজ মেটানেফ্রন। ইন দা ওমফালোমেসেন্ট্রিক ডাক্ট, তার নাম কি? ইয়ক স্যাক ডিস্ট্রাকটা ছিল, কানেক্টিং মিসটেক সেটা। কথা হচ্ছে মেইনলি মিকেলস ডাইভার্টিকুলাম। তাহলে মিকেলস ডাইভার্টিকুলাম, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ পপুলেশন আর এফেক্টেড? তাহলে মিকেলস ডাইভার্টিকুলাম কত পার্সেন্ট পপুলেশন হয়? আমরা একটা রুল অফ 2 দেখাইছিলাম, সবকিছু 2। তাহলে চোখ বন্ধ করে অ্যান্সার কি আসবে? 2%।
তাহলে এটা মোস্ট কমন কনজেনিটাল অ্যাবনর্মালিটি অফ দ্য গাট, এবং এটা মাত্র 2% পপুলেশনের ক্ষেত্রে আমরা দেখি। হোয়াট ইজ দ্য ইনারভেশন অফ দ্য সিগময়েড কোলন? তাহলে আমি একটা ছবি দেখাইছিলাম তাই না, যে সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, ইনফেরিয়র মেজেন্ট্রিক আর্টারি, এরকম করে দেখাইছিলাম না, আমাদের আর্টারি সাপ্লাই সেই সাথে ইনারভেশনটা করতে হবে। তাহলে সিগময়েড কোলনের ইনারভেশন কত, এটা ইজ অ্যানাটমি কোশ্চেন, কিন্তু এই সাথে আপনাদেরকে একটু মানে করা হলো, পরীক্ষা করে দেখা হলো যে অ্যানাটমির অংশটুকু মনে আছে কিনা। তাহলে T12 to L1, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং অস্টিওপোরোসিস? এই কোশ্চেনটা আমরা আসলে এখানে দিতে চাইনি, কারণ অস্টিওপোরোসিসটা আমাদের এখানে আমরা এমব্রায়োলজিতে করব না বলছি, তারপর যেহেতু শিখেছিল এই জন্য কোশ্চেনটা চলে আসছে। তাহলে দেখেন তো, হুইচ ইজ দ্য নট এ রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং অস্টিওপোরোসিস? স্মোক করলে অস্টিওপোরোসিসের চান্স হয়। সেডেন্টারি লাইফস্টাইল, দেখা যায় এরা মানে বাইরে একটু কম বের হয়, হাঁটাহাঁটি কম করে, এদের যেমন আমরা ডক্টর, আমরা কি কাজ করি, আমাদের কতটুকু কায়িক পরিশ্রম হয় বা কতটুকু আমরা হাঁটাহাঁটি করি, হাঁটাহাঁটি করলে একমাত্র দেখবেন যে আপনার মানে ইসে থেকে বোনস থেকে ক্যালসিয়ামটা ব্লাডে রিলিজ হয়, তা না হলে কিন্তু হয় না, এবং হচ্ছে এটা মানে বোনসের ভেতরে এন্ট্রি নাই। তাহলে সেডেন্টারি লাইফস্টাইলে অস্টিওপোরোসিসের চান্স বেশি। প্রিম্যাচুর মেনোপজ, আমরা জানি দিস ইজ অলসো অস্টিওপেনিক স্টেজ, এবং অস্টিওপোরোসিস কাদের হয়, ফিমেল সেক্সে বেশি হয়। তাহলে ওবেসিটি হচ্ছে অ্যান্সার হবে। তাহলে দিস ইজ এই যে এইভাবে অ্যান্সারটা বের করলাম, দিস ইজ এক্সক্লুশন ক্রাইটেরিয়া। এই এক্সক্লুশন ক্রাইটেরিয়া মেথডে বাকিগুলোকে এক্সক্লুড করে আমি এই অ্যান্সারটা বের করলাম। ঠিক আছে, এভাবে অনেক সময় আপনাদের দেখতে হবে যে পরীক্ষাতে বের করতে হবে অ্যান্সার। দি থার্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ গিভ রাইজ টু হুইচ ফলোইং স্ট্রাকচার? তাহলে কি হবে এটা? গ্লোসোফারিঞ্জিয়াল। 5 7 9 10, তাই না? তাহলে কি হবে এটা? তাহলে অ্যান্সার সেকেন্ড বি, গ্লোসোফারিঞ্জিয়াল। তাহলে অ্যান্সার হবে কি গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। নেক্সট কোশ্চেন, দি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, দি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি ডেভেলপস ফ্রম হুইচ ফ্যারেঞ্জিয়াল আর্চ? এগুলো খুবই সহজ কোশ্চেন, এগুলো পরীক্ষার পেট কোশ্চেন। ঠিক আছে, এগুলো হচ্ছে মানে মুখস্থ করা এবং হচ্ছে চোখ বন্ধ করে অ্যান্সার দাগায় আসার মতো কোশ্চেন, এবং এগুলোতে একদম শতভাগ মার্কস পাওয়া যায়। এইজন্য এগুলো নিয়ে আপনাদের কখনো টেনশন করবেন না, এগুলো পরীক্ষার আগে জাস্ট দেখবেন আর দাগাবেন। হুইচ ফ্যারেঞ্জিয়াল আর্চ গিভ রাইজ টু মাসকুলার স্কেলেটাল স্ট্রাকচার? কোশ্চেনটা একটু অন্যভাবে করা হয়েছে, তাহলে অ্যান্সার কি হবে? ঠিক। আপু আপু এই যে ফিরিঞ্জিয়াল আর্চ থেকে কোন আর্টারি হচ্ছে ডেভেলপ করতেছে এই জিনিসগুলো, আরেকটা হচ্ছে আমাদের বক্স এখানে পড়েছিলাম না, দাগিয়ে দিয়েছিলেন যে ওই যে অ্যাওয়ার্টিক আর্চ থেকে আসে, ফার্স্ট অ্যাওয়ার্টিক, সেকেন্ড, একই কথা না এগুলো? একই কথা। আপু এটা ক্ষেত্রে আপু হচ্ছে এখানে একটু ডিফারেন্স পেয়েছিলাম যে থার্ড অ্যাওয়ার্টিক আর্চ থেকে ওখানে ওরা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি প্লাস প্রক্সিমাল পার্ট অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর হচ্ছে আদার্স আমরা অন্য সময় যেটা করেছিলাম বা এখানে আরেকটা আছে ওখানে হচ্ছে ফার্স্ট থেকে হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি দিয়েছে। ফার্স্টটাই কমন। আপু তাহলে কি এটা ভুল, এটা কেটে দিব যে থার্ড অ্যাওয়ার্টিক আর্চ থেকে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আসতেছে? ওটা বড় দরকার নেই। আচ্ছা ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ ফ্যারেঞ্জিয়াল আর্চ গিভ রাইজ টু নো মাসকুলার স্ট্রাকচার? তাহলে আমরা কি জানি বলেন তো? আমরা জানি যে ফিফথ ফ্যারেঞ্জিয়াল যে আর্চ, সেখানে কোনো স্ট্রাকচার আছে, কোনো হিউম্যান স্ট্রাকচার তৈরি করে না। তাহলে এই কোশ্চেনটা একটু টেকনিক্যালি আপনাদের জন্য করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ ফ্যারেঞ্জিয়াল আর্চ ইজ ক্লোজেস্ট টু দ্য হেড অফ দ্য এমব্রায়ো? অ্যান্সারটা পারছেন কি আপনারা? জি আপু এটা পেরেছি, ফার্স্ট। ঠিক আছে, তাহলে এটা কি হবে? অ্যান্সার হবে ফার্স্ট, অ্যান্সার হবে ফার্স্ট। তাহলে আমরা বলি যে আমরা প্রক্সিমিটি অনুযায়ী তো হেডের প্রক্সিমিটি অনুযায়ী কিন্তু আর্চের নামগুলো করেছি। তাহলে ফার্স্ট আর্চটা হেডের একদম এমব্রায়োর হেডের কাছাকাছি, সিক্সটা কি সবচেয়ে একটু দূরে, তাই না? হুইচ টাইপ অফ স্পার্ম সেল ফিউজ উইথ অ্যান ওসাইট ডিউরিং ফার্টিলাইজেশন? অ্যান্সার কি হবে? তাহলে স্পার্মাটোজোয়া। যদি বলতাম স্পার্মাটিক থেকে স্পার্মাটোজোয়াতে কনভার্ট হচ্ছে বাই হুইচ প্রসেস? স্পারমিওজেনেসিস। স্পার্মিওজেনেসিস। তারপরে কোশ্চেন যদি একটু দেখি, হোয়াট ইজ দ্য প্রসেস উড ইউ এক্সপেক্ট এ সেকেন্ডারি স্পার্মাটোসাইট আন্ডারগো ডিউরিং স্পার্মাটোজেনেসিস? তাহলে অ্যান্সার কি? সেকেন্ড মিউটিং ডিভিশন। তাহলে আবার সেকেন্ডারি স্পার্মাটোসাইট আন্ডারগো কি হবে? আন্ডারগো আমরা জানি সেকেন্ড মিউটিং ডিভিশন। ওটাইটোজেনেসিস, ওটাইটোজেনেসিস রেফার্স টু হুইচ প্রসেস ডিউরিং ওজেনেসিস? তাহলে এটা অ্যান্সার কি দিয়েছেন? একসাথে ওসাইট তৈরি হয়, তার মানে প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটার কথা কি একসাথে, এটাকে বলা হয় ওটাইডোজেনেসিস। তাহলে অ্যান্সার কি হবে? ফার্স্ট এন্ড সেকেন্ড মিউটিং ডিভিশন। তাহলে ওভোনিয়াম বিকামস প্রাইমারি ওসাইট, ঠিক আছে, ইজ কল্ড ওসাইটোজেনেসিস। এবং প্রাইমারি ওসাইট যখন সেকেন্ড মিউটিং ডিভিশন হয়ে যখন আমাদের ওটিড তৈরি হচ্ছে, দিস ইজ কল্ড ওটাইডোজেনেসিস। এই ওটিড মানে সেকেন্ডারি ওসাইটটা ডিফারেন্সিয়েট হয় কি করে? ওভাম তৈরি হয়, ওভাম তৈরি করে। তাহলে এই প্রসেসের ক্ষেত্রে একটা ওটিড তৈরির ক্ষেত্রে তার আগে দুইটা প্রসেস কমপ্লিট করে আসতে হয়েছে, ফার্স্ট এন্ড সেকেন্ড মিউটিং ডিভিশন। হোয়াট প্রসেস চেঞ্জেস এ স্পারমাটোগোনিয়াম ইনটু প্রাইমারি স্পারমাটোসাইট? তাহলে এটাও এক কথায় শেষ। ঠিক আছে, স্পারমাটোগোনিয়াম একদম ইনিশিয়াল পর্যায় থেকে প্রাইমারি স্পারমাটোসাইট। তাহলে আসলে এটা কি ঘটনা ছিল? আমাদের যে মাইটোসিস সেল ডিভিশন ছিল, তাই না? প্রাইমারি আগ পর্যন্ত বলেছিলাম সবকিছু মাইটোসিস, যেহেতু এখানে মাইটোসিস লেখা নাই, তাহলে এটা কি হবে? ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন দিবা না এটা? আপু তাহলে হচ্ছে বইয়ের হচ্ছে যে আমাদের কিছু কোশ্চেন ব্যাংক থাকে না, ওখানে ম্যাচুরেশন পেয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে, ওগুলো তাহলে আচ্ছা আচ্ছা, দেয়া থাকলে আপনারা এই ম্যাচুরেশন পাবেন। স্পেসিফিক অ্যান্সারটা কি হবে? স্পেসিফিক অ্যান্সারটা হবে মাইটোসিস। ঠিক আছে, স্পেসিফিক অ্যান্সারটা কি হবে? আপ টু প্রাইমারি আগ পর্যন্ত যা কিছু আছে সবই মাইটোসিস সেল ডিভিশন। তাহলে যদি এরকম কনফিউশনের জায়গা থেকে দুইটাই এবার অ্যান্সার মাইটোসিস লিখে রাখেন। জি আপু অপশনে থাকলে ইনশাআল্লাহ মাইটোসিস দিব, কিন্তু আপু যদি এই দুইটা এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ডিফারেন্সিয়েশনকে দিব, ফার্স্ট চয়েসে রাখবো। বাদ দেন, আশা করছি যে এরকম স্টেপ থাকবে না। জি আপু। হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট কমন ইন এ চাইল্ড উইথ প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস? তাহলে এটার অ্যান্সার কি? এটা আছে কমন ভাবে, তাই না? এটা আপু একটু মানে ইয়ে করে দিয়েছে যে অনেক আগে পড়েছিলাম এরকম কিছু, এরকম ভাবে মানে দিয়েছি হয়ে গেছে আর কি, কিন্তু এটার মধ্যে কমন ছিল না এই পড়ার মধ্যে। হুম, তাহলে কি ঘটনা? এটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা ওই যে ফেলোস টেট্রোলজি বলছিলাম, তাই না? তাহলে এখন প্যাটেন্ট ডাক্টাস আর্টারিওসাস যে একটা বাচ্চা থাকলো, তাহলে সেই ক্ষেত্রে কিছু মারমার আমরা পাই, তাহলে সেটা আমরা ইজেকশন সিস্টোলিক মারমার পাই। সেটা আমরা মাপি কোথায়? আপার যে রাইট আপার স্টার্নাল বর্ডার, সেই দিকে আমরা মাপি। এটা আস্তে আস্তে ক্যারোটিড আর্টারি দিকে
মানে রেডিয়েট করে যায়। তাহলে দেখেন আমরা কখন প্যাটার্ন বলবো, জন্মের পরে যদি 3 মাস পরে এটা প্যাটার্ন থাকে তখন এটাকে আমরা প্যাটার্ন ডাক্তার আর্টেরিয়াস বলবো। আমরা নিশ্চয়ই মনে আছে এই যে আমাদের দুইটা পালমোনারি টার্ম, তার এই পাশ থেকে যা এরকম কমিউনিকেটিং চ্যানেল ছিল সেটা ছিল ডাক্তার আর্টেরিয়াস। 3 মাস পরে এটা থেকে গেলে তখন তাকে বলি প্যাটার্ন ডাক্তার আর্টেরিয়াস। এটা অ্যানাটমিক্যাল এবং ফাংশনাল ক্লোজার আছে, তাহলে ইউজুয়ালি 10 থেকে 15 ঘন্টা পরে ক্লোজ হয়ে যাওয়ার কথা, কিন্তু অ্যানাটমিক্যাল ক্লোজার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে হয়। তারপরে যদি থেকে যায় তাহলে দেখা যায় একটা প্যানসিস্টোলিক মারমার তৈরি হয়, লাউড প্যানসিস্টোলিক মারমার আমরা ইনফ্রাক্লাভিকুলার এরিয়াতে পাই। তো সেইভাবেই দেখা যাচ্ছে আমাদের হার্ট ফেলিওর যদি হয় বা সবকিছু হয় তখন আমরা আর কি কি জিনিস পেতে পারি, তাহলে এই প্যানসিস্টোলিক মারমার অথবা ইজেকশন সিস্টোলিক মারমার আমরা পেতে পারি। জাস্ট এটা জেনে রাখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট কমন কার্ডিয়াক অ্যানোমালি ইন ডাউন সিনড্রোম। এটা চমৎকার কোশ্চেন, ইনফিনিটি স্টার কোশ্চেন। তাহলে ডাউন সিনড্রোমের ক্ষেত্রে আমাদের কার্ডিয়াক অ্যানোমালি কোনটা? অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এ বাইকর্নেট ইউট্রাস ডিউ টু হুইচ অফ দ্য ফলোইং। তাহলে বাইকর্নেট ইউট্রাস আপনাদের আমেরিকান সোসাইটি অফ দ্য রিপ্রোডাক্টিভ মেডিসিন আমাদের মুলেরিয়ান অ্যাবনর্মালিটিকে কয়েকটা ভাগে ভাগ করেছে। প্রথম হচ্ছে হাইপোপ্লাস্টিক ইউট্রাস, সেকেন্ড অথবা মুলেরিয়ান অ্যাজেনেসিস, সেকেন্ড হচ্ছে ইউনিকর্নেট ইউট্রাস, থার্ড হচ্ছে ইউটেরাইন ডাইডেলফাইস, তার পরবর্তীতে যদি আসি ফোর্থ হচ্ছে বাইকর্নেট ইউট্রাস, তারপরে কি, তারপরে হচ্ছে সেপ্টেড ইউট্রাস, সেপ্টেড ইউট্রাস, এবং তারপরে আর্পেড ইউট্রাস, আর্পেড ইউট্রাস, আর্টিফাইড ডেস্টিলেটেড অ্যাবনর্মালিটি। তাহলে 1 2 3 4 5 6 7 সাতটা মিলছে। তাহলে এখন বলা হচ্ছে এই যে ডাইডেলফাইস, দিস ইজ দ্য ফিউশন ডিফেক্ট, মানে দুইটা মুলেরিয়ান ডাকে যে ফিউজ হওয়ার কথা ছিল, দিস ইজ দ্য ফিউশন ডিফেক্ট। এখন বাইকর্নেট ইউট্রাস যে ডেভেলপ করে হুইচ অফ দ্য ফলোইং, কখন আর কি বাইকর্নেট ইউট্রাস ডেভেলপ করতে পারে? তাহলে এটার ক্ষেত্রে একই কথা, এটা যদি দেখা যায় যে এই যে ফিউশন অ্যাবনর্মালি ফিউজ হলো এবং রিজার্পশন অফ কিছু অংশ রিজার্পশন হয়েছে, কিছু অংশ রিজার্পশন হয়নি, অ্যাবনর্মাল একটু ফিউজ হলো আর কিছু অংশ রিজার্পশন হতে পারলো না। তাহলে অ্যাবনর্মাল ফিউশন এন্ড রিজার্পশন অফ দ্য প্যারামেসোনেফ্রিক ডাক্ট। অ্যান্সারটাকে ক্লিয়ার কিনা সবার কাছে? জি আপু, বুঝতে পেরেছি। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ফ্যালোস্টেটোলজি। এটা আমরা মনে রাখতাম কোপর ভাই দিয়ে। তাহলে ফ্যালোস্টেটোলজি আসলে কি কি আছে? ওভাররিডিং অফ দ্য ওটা, পিতে আমরা কি বলতাম? আচ্ছা, তাহলে এখানে আমাদের কি কি জিনিস, আরেকটা ছিল আমাদের এই যে রাইট ভেন্ট্রিকুলার ডিফেক্ট, যেটা রাইট ভেন্ট্রিকুলার সমস্যা, বিটা ছিল ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তাহলে আমরা দেখা যায় যে মানে প্যাথোলজি ফ্যালোস্টেটোলজির মধ্যে কি আমাদের রাইট ভেন্ট্রিকুলার সমস্যা, সেপ্টামে সমস্যা, অ্যাওর্টা ওভার রিডিং হয়ে আছে এবং রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে আছে। এছাড়া কারো কারো ক্ষেত্রে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট থাকে। তাহলে অ্যান্সার কি হবে, কোনটা ফ্যালোস্টেটোলজির সাথে অ্যাসোসিয়েটেড না? তাহলে দেখেন তো, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট প্লেন, ওভার রিডিং অফ দ্য আউটার প্লেন, পালমারি স্টেনোসিস। তাহলে ওভার রিডিং অফ দ্য আউটার, পালমারি স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। রোগীপত্রের নাম্বার দিয়ে শেষ। তাহলে ওভার রিডিং অফ দ্য আউটার, পালমারি স্টেনোসিস, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ঠিক আছে, আর ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। তাহলে উপর ভাই সূত্রটা মিললো। তাহলে বাদ বাকি কি থাকলো, লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন, এটা ফ্যালোস্টেটোলজির সাথে আমাদের যায় না। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। পরের কোশ্চেনে যদি আসি, একটা 10 বছরের বাচ্চা, তার টার্নার সিনড্রোম আছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। তাহলে এটার অ্যান্সারটা কি আসবে? দেখেন, টার্নার সিনড্রোম থেকে আমরা যে জিনিসগুলো জানি যে এটা 25-এর মধ্যে একজনের হয়, কার্ডিওভাস্কুলার প্রবলেম থাকতে পারে এদের, এবং দেখা যায় কনজেনিটাল যে কার্ডিয়াক অ্যাবনর্মালিটি, এদের মানে এই জিনিসগুলো থাকে এবং এটা মর্টালিটির ক্ষেত্রে একটা বড় রোল প্লে করে। 15% বাইকাসপিড অ্যাওর্টিক ভাল পাই, 10% ক্ষেত্রে কোয়ার্টেশন অফ দ্য আওর্টা পাই। এদের হাইপারটেনশন কমন,
এবং দেখা যায় শুধুমাত্র তাই না, যে এই জন্য কার্ডিওলজি ফলোআপ লাগে। তাহলে এই কথাগুলো এখানে লেখা আছে। তাহলে কোন স্টেটমেন্ট এটার জন্য কারেক্ট? এটা কার্ডিওলজি ফলোআপ লাগবে না, ঠিক আছে? এটা কি ঠিক আছে? নাই। 10% কার্ডিয়াক ডিজিজ হওয়ার সম্ভাবনা, তাও না। 10% হাইপারটেনশন হয়, তা কি? এদের কত পার্সেন্টের হাইপারটেনশন হয়? হাইপারটেনশন এটা এদের মোস্ট কমন, তাহলে অনলি 10% এটা ভুল কথা। দি মোস্ট লাইকলি কার্ডিয়াক ডিফেক্ট ইজ বাইকাসপিড ভালভ ডিফেক্ট। বাইকাসপিড জাওয়াটিক ভালভ থাকে, এটা দেখা যায় আমরা 15% ক্ষেত্রে পাই, এবং এটা মোস্ট কমন কার্ডিয়াক অ্যানোমালি। দুইটা জিনিস কিন্তু এখানে আমাদের কমন থাকে, এটা আপনারা ভুল করেন না। বাইকাসপিড ভালভ এবং কোয়ার্কটেশন অফ দ্য আওরটা, আমরা কিন্তু ছোটবেলা থেকে আমাদের ক্ষেত্রে কোয়ার্কটেশন অফ দ্য আওরটাই পড়ি এবং এটার সাথেই আমরা ওরিয়েন্টেড। তাহলে বাইকাসপিড ভালভ হচ্ছে 15% ক্ষেত্রে থাকে এবং কোয়ার্কটেশন অফ দ্য আওরটা 10% ক্ষেত্রে থাকে। তাহলে বোঝা গেছে কেন ডি নাম্বার অ্যান্সারটা ট্রু হয়েছে? জি আপু। দি প্লাসেন্টা ডেভেলপস ফ্রম হুইচ স্ট্রাকচার? তাহলে প্লাসেন্টা, এটা অনেকবার আমরা কথা বলছি, যাহা প্লাসেন্টা তাহাই। ট্রোপোপ্লাস্ট। ওকে, তাহলে আনসার হবে ট্রোপোপ্লাস্ট। হুইচ অফ দ্য প্রিন্সিপাল আর্টেরিয়াল সাপ্লাই টু দ্য অ্যাসেন্ডিং কোলন? তাহলে অ্যাসেন্ডিং কোলন আর্টেরিয়াল সাপ্লাই কি? সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। হুম, সুপিরিয়র সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি। মেসেন্ট্রিক। এই তো, আর কিছু পারা গেছে না? জি আপু। কারো কিছু জিজ্ঞাসা আছে আমার কাছে? আপু আসসালামু আলাইকুম, আমি আপনাকে মেসেঞ্জারে নক দিয়েছিলাম। আপু ফাহিমা তাজলিন আমার নাম। আপু আমি হচ্ছে জানুয়ারিতে এফসিপিএস আর এমআরসিওজি দুটাই দিব ইনশাআল্লাহ। আমি আপনার সাথে কথা বলেছিলাম, কথা বলে হচ্ছে এমআরসিওজি রেগুলার ব্যাচে ভর্তি হয়েছি। আমার হচ্ছে আপু মানে মাসটা উঠতেছে না আর কি। আমি অনেক এই 205 থেকে 210 এর মধ্যে ঘুরপাক খাচ্ছি। তো এই জন্য আপনারা আমাকে অ্যাডভাইস করেছিলেন যাতে আমি এমআরসিওজিটা ট্রাই করি আর কি। তো আপু এখন তো আর এফসিপিএস এর আছে 80 দিন, আর এমআরসিওজি আর কিছুদিন এক্সট্রা। এখন আপু পাজল লাগে খুব, কিভাবে আপু পড়লে। এখন আপনি কি করতে চাচ্ছেন? দুইটা পরীক্ষা কি দিবেন? জি জি আপু, ইনশাআল্লাহ দুটো এই পরীক্ষা সেশনে দিব। দুইটাই দিবেন? জি জি আপু, ইনশাআল্লাহ এই সেশনে দুটোই দিব। দুইটা একসাথে, দুই নৌকায় পা দেওয়াটা একটু কঠিন হয়ে গেল না? আমি যেকোনো একটা পক্ষে, ঠিক আছে? জি কারণ আপু। দুইটা করার স্পেকট্রামটা ভিন্ন। এফসিএস প্যাটার্নের স্পেকট্রাম এক ধরনের, এমআরসিএস স্পেকট্রাম এক ধরনের। এবং যাই হোক না কেন, ইজি এবং কঠিন যেটাই হোক না কেন, যে বিষয়টা দেখা যায় যে পরীক্ষা মানে ইটসেলফ একটা স্ট্রেস। মানে এই স্ট্রেসটা আপনি নেবেন কিনা, ঠিক আছে? একসাথে নেওয়াটা কঠিন না? এখন যেটা আপনার কাছে ফিজিবল মনে হয়, যদি জি মনে হয় যে পার্ট 1 পরীক্ষা দিয়েছি, এতদিন যাবত আমার কাছে একটু লাগতেছে, তাহলে একটু রেস্ট নিয়ে তারপর যদি এমআরসিএস আগে দেন, তারপর সেশনে পার্ট 1 দেন। অথবা যদি মনে হয় যে না আমি আগে পার্ট 1টা দিই, তাহলে এফসিএস পার্ট 1 দিয়ে তারপর সেশনে এমআরসিএস দিবেন। যে কোনো একটা চুজ করা মনে হয় বেটার ডিসিশন হবে। দুইবারই আমি দুই দিকে আর কি এবার একটা ফাইন্যান্সিয়াল একটা অ্যামাউন্ট খরচ করার পরে যদি দেখি যে আমি চান্স না পাই, সেটা আমার জন্য অনেক মানে একটা মানে ডুয়াল কষ্ট আবার নেওয়া কঠিন হয়ে যায়। বুঝতে জি পেরেছি? জি আপু। কারণ আমার তো তাড়াহুড়া নাই যে আমি এই মুহূর্তে দেশের বাইরে যাবো, এটা আমার ইমার্জেন্সি না, আবার দেশের মধ্যে থাকবো, এটা ইমার্জেন্সি না। যে বিষয়টা আমি আমি সবসময় প্রেফার করি ধীর লয় আগা। এখন যে কোনো একটাকে চুজ করে, যে কোনো একটা দিকে গোল ফিক্স করে, এক একটা করে আপনি মানে আপনার টার্গেটটাকে অ্যাচিভ করেন। এটা হলো আমার পরামর্শ। এখন দেখেন কোন প্রিপারেশনটা আপনার জন্য সহজ হয়েছে এবং কোনটা দিলে মোটামুটি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই দিকে আগান। আপু আপনি একটু মেসেঞ্জারটা চেক করলে মনে হয় ভালো হবে। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে আমি দেখি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে আপু। ওকে। আর কারো কোনো কোশ্চেন? আপু এমআরসিওজি পার্ট 1 যদি আমাদের কমপ্লিট হয় ইনশাআল্লাহ, তাহলে আমাদের এনএইচএস এ হচ্ছে যে ট্রেনিং এর যে ব্যাপারটা থাকে, আপনি বলেছিলেন যে আইএস বা ওইটি যদি হচ্ছে 7 এর উপরে বা 7.5 এর উপরে থাকে, সেই ক্ষেত্রে করা যায়। ওইটা কি প্রসিডিউর? ওটা কি খুব হিউজ প্রসিডিউর বা কঠিন কিনা? না, আমাদের ডিসিশন দেখা যায়। আপু আমি যদি আমার কথাটা একটু বলি, আমি হচ্ছে এফসিপিএস পার্ট 1 হচ্ছে এবার জুলাইতে। আপু বলেন। আপু আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আপু আমি হচ্ছে এফসিপিএস হচ্ছে পার্ট 1 হচ্ছে এবার কমপ্লিট করেছি জুলাইতে আর কি। ইন্টার্ন কমপ্লিট করে এটা হচ্ছে কমপ্লিট করেছি, আর এখন হচ্ছে আমি ইউকে তে শিফট করে ফেলেছি। তো ওইটা এখন আর কি কন্টিনিউ করব না, পরে হয়তো বা হচ্ছে যদি কখনো দেশে যাই বা হচ্ছে কোনো হয় সেক্ষেত্রে করব। এখন এমআরসিওজি পার্ট 1 দিয়ে হচ্ছে আমি এনএইচএস এ যদি ট্রেনিং করতে চাই, কারণ আমাদের তো প্রার্থী দেওয়ার জন্য আবার 4 বছরের একটা এক্সপেরিয়েন্স লাগবে। সেক্ষেত্রে আপু আমি বুঝতে পারছি না আমি কি করব, এখানে থাকবো না আবার দেশে ব্যাক করব। প্রথম বিষয়, যে বিষয়টা দেখা যায় যে আপনার তো আসলে আপনি একটু মিট করেন, সম্ভবত মানে ই করছে আর কি। যে বিষয়টা আমার কাছে মনে হয় আপনার তো ওইদিকে সেটেল হওয়ার ইচ্ছা বেশি। অলরেডি কিন্তু মনে হয় মোটামুটি আপনি ওইদিকে আপনার একটু মুভমেন্ট শুরু করেছেন। তো সেই ক্ষেত্রে পার্ট 1 যে ফ্যাসিলিটি আপনাকে দিবে, পার্ট 1 করে রাখলে আপনি ওদের দেশে এনএসএ অ্যাপ্লাই করতে পারবেন, জিএমসি রেজিস্ট্রেশন আপনাকে নিতে হবে। তো আগে একটা সময় ছিল এই ফিল্ডটা অনেক ফাঁকা ছিল, ওরা ওদের হাসপাতালে ফাঁকা থাকা সাপেক্ষে আপনাকে ডাকবে। যখন আপনি জিএমসি রেজিস্ট্রেশন পাবেন, যেই হাসপাতালের জন্য আপনাকে ডাকলো, এবং গাইনি রিলেটেড সাবজেক্টেই যেন আপনি আপনাকে যেতে হবে। তাহলে ওদের সেই ডাকা সাপেক্ষে আপনি ওখানে যেয়ে তারপরে আপনি আপনার ট্রেনিংটা শুরু করতে পারবেন। তবে ততদিন পর্যন্ত কিন্তু অপেক্ষা করে থাকতে হবে। যেমন আমরা আমাদের এখানে গেমসে অ্যাপ্লাই করলাম, হয়ে গেল, ব্যাপারটা এত কিন্তু মানে ইজি না। অ্যাপ্লিকেশনগুলো দিয়ে খোঁজ রাখতে হয় এবং ওরা আপনাকে 50 মেইলে জানায়। এই হলো বিষয়। বুঝতে পেরেছি? আপু এটা তো পার্ট 1 দিয়ে হচ্ছে আমাকে হচ্ছে ওরা ডাকবে, আমাকে টাইম দিবে, মানে আমার ওইটি দিয়ে ওই যে ক্রাইটেরিয়া মেইনটেইন করে আমাকে অ্যাপ্লাই করে রাখতে হবে। এর মাঝখানে কি আমাকে হচ্ছে প্ল্যাব 2 এরকম হচ্ছে ক্লিয়ারেন্স নেওয়া ভালো হবে? না, এটা প্রয়োজন। ডিরেক্টলি হচ্ছে করতে পারবে এটা তো আপু আপনি পেজ আবার। আচ্ছা, আপনি আরেকটা কাজ করবেন। আমাদের ডাক্তার কারিশমা আনিকা ফেসবুকে লিখে সার্চ দিবেন, ডাক্তার কারিশমা আনিকা হিমি। ওকে জি আমার রেফারেন্স দিবেন। ও এমএসসি পরীক্ষা করে দিয়ে তারপরে ওই দেশে গেছে। আপনি ওর সাথে একটু কমিউনিকেট করেন, যেমন আপু আপনার আপনার সাথে একটু কমিউনিকেট করতে বলেছিল। আপু আপনি এখন তো যেহেতু এখানে আছেন, ওখানকার ইন্টারনাল এনভায়রনমেন্ট সম্পর্কে অথবা কোন হাসপাতালে খালি আছে বা কোন প্রসিডিউর আপনার জন্য আগলে ইজি হবে, সেই বিষয়টা আশা করি ও আপনাকে হেল্প করতে পারবে। আপনি জাস্ট আমার রেফারেন্স দিয়ে ওকে মেসেঞ্জারে কোনো করেন। ডক্টর কারিশমা আপু। কারিশমা আনিকা হিমি। জি আপু, থ্যাংক ইউ আপু। এটা আমার খুব ইয়ে লাগতেছে যে আমি তো পার্ট 1 ওখানে করে আসলাম, আমি যদি ওইটা আবার করে ধরতে না পারি, আবার এখানে যদি কন্টিনিউ ভাবে না করতে পারি, করে বাসায় বসে থাকবে, এটার জন্য একটু ইয়ে লাগতেছে যে কি করব বুঝতেছি না। আপু আমি রেড কালার আপু, এটা শুনতে পাচ্ছেন মহিলা আপু? হুম,
আপু আমি তো ফেসবিতে আছি কোর্সে এখন। আসমা আপু বলছিল যে আমার ট্রেনিং নাকি কাউন্ট হবে, কিন্তু আমি এখানে শুনলাম যে রেসিডেন্ট মানে এমএস কোর্সে যারা আছে তাদের ওরকম কোনো ট্রেনিং সার্টিফিকেট দেওয়া হয় না। তো সেক্ষেত্রে আমার কি আবার এক্সট্রা ওই 4 বছর ট্রেনিং করা লাগবে নাকি পার্ট নিতে গেলে? হুম, এটা তো একটা বড় প্রবলেম। এমএসএস এর ট্রেনিংটা এটা আপনার টিচারের সাথে কথা বলে মানে একটা লিখিত ডকুমেন্ট আকারে নিয়ে নিতে হয়, ঠিক আছে? যে মানে এটা ইন্ডিভিজুয়াল এত ফলো করে আর কি কথা বলার দরকার নেই, কিন্তু আপনি আপনার ম্যাডামকে জানাবেন যে ম্যাডাম আমি তো আসলে মাস্টার্স পরীক্ষা দিয়েছি, আমি যেতে এমএস করেছি, এই ক্ষেত্রে গাইনো অনকোলজি দিয়ে ম্যাডাম খুব হেল্পফুল, ঠিক আছে? আমি যতটুকু জানি। আবার আপনারা যখন শেষ করবেন তখন ফৌজিয়া ম্যাডামের সাথে একটু কথা বলতে পারেন, ম্যাডাম আমাকে যদি একটু রিকমেন্ড করে দেন, যেহেতু আমি এতদিন এই 5 বছর ধরে এখানে কাজ করলাম, যে আমার একটা গাইনির এক্সপেরিয়েন্স আছে, তাহলে ম্যাডাম আমার জন্য ইজি হয়েছে। আশা করছি কোন ওনারা। বিএসএম? হ্যাঁ, বিএসএম ফৌজিয়া ম্যাডাম এমএসজির রিজিওনাল কনভেনর বাংলাদেশের, বুঝতে পেরেছেন? ফৌজিয়া ম্যাডাম, আচ্ছা আচ্ছা, ওনার কাছ থেকে নিতে হবে তাই তো? মানে বিষয়টা কি নিতে ইজি হবে হবে বিষয়টা, নাকি কাছে ধরতে নিতে হবে? হবে ব্যাপারটা তা না, কিন্তু ওনারা পুরো বাংলাদেশের রিজিওনাল কনভেনর উনি, তাহলে উনি যদি আপনাকে এই করে, এটা চাইলেই ম্যাডামরা সম্ভব, কিন্তু আমাদের ম্যাডামরা মানে অতখানি তো আসলে একে তো ফিমেল জন অতখানি হেল্প করতে চায় না, তো এই জন্য মানে এমএস সার্টিফিকেটটা দেখালেই হয়ে যাওয়ার কথা। তারপরও যেহেতু আলাদা করে একটা ট্রেনিং সার্টিফিকেট চাই, একটু ম্যাডামদের সাথে কথা বলে আপনার একটা মানে ট্রেনিং আপনি এখানে করেছেন তাদের আন্ডারে, এরকম একটা কিছু লিখে নেবেন। মানে এর আগে অনেকে নিয়েছে, আমি দু একজনের কথা জানি, কিন্তু তারা আসলে ওপেনলি এই কথাগুলো আসলে বলে না বা হেল্প করতে চায় না। এখন আমি যদি এরকম বিপদে পড়তাম বা আমি নিতে পারলে আপনাদেরকে সেই বিষয়টা হেল্প করতে পারতাম, তো তাদের কাছে আমি এরকম স্যাটিসফাইড যারা আমি জানি নিয়েছে, কিন্তু হ্যাঁ নিও দেখো ম্যাডামের সাথে কথা বলে এরকম কিছু মানে অ্যাটিটিউড বা অ্যাপ্রোচ শো করে। তো আশা করছি আপনি এমএস কমপ্লিট করতে পারলে একটা না একটা ব্যবস্থা হবে ম্যাডামের সাথে কথা বললে। তারপর আমি আসলে খুব বেশি করার কথা না। ও আচ্ছা, একটু ধরাধরি করতে হবে আর কি, বা লিঙ্ক বের করতে হবে ম্যাডামের প্রিয় কাউকে আপনি দিয়ে রিকোয়েস্ট করতে হবে আপনি ম্যাডামের এবং প্রিয় হয়ে যান না, ঠিক আছে? ঠিক আছে, মানুষকে এত লিঙ্ক আপনি যদি ঠিকঠাক মতো করেন, দেখবেন টিচাররা কারো না কারোর প্রতি একটু সংবেদনশীল, আপনি যদি সেই মানুষটা হন, তাহলে আর কারোর প্রয়োজন হবে না, ইনশাল্লাহ মানে নিজে এসে নিতে পারবেন। বুঝতে পারছেন? আমার মনে হয় ম্যাডামের প্রাউড ফিল করা উচিত। এই এমএস আর এফসিপিএস এর উম, একটা যে মানে মাঝখানে দেয়াল তুলে রাখছে, মানুষজন কাজ করা সত্ত্বেও দেখা এফসিপিএস এর মানুষটা কাজ করবে, সে যদি ট্রেনিং সার্টিফিকেট পেতে পারে, তাহলে এমএসটা কি দোষ করলো? সেটা তাই না? আমাদের দোষ হচ্ছে আমরা 2 বছর হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফেজে পাস করি, তারপর 3 বছর মাদার সাবজেক্টে আসি, আর আমাদের কোর্স ট্রেনিং আমাদেরকে সবাই স্টুডেন্ট হিসেবে কাউন্ট করে, ট্রেনিং হিসেবে গুনে না। আমি যেখানে ওসমানীতে আছি আমাদেরকে সব সময় বলা হয় তোমরা স্টুডেন্ট, এটা হচ্ছে আমার দোষ। আপনি ফেজ এতে আছেন তাই তো? ফেসবিতে আছি আপু, ফেসবিতে 1 বছর হয়ে গেল। তাহলে আপনার সাথে কি আমার ফেজে পরীক্ষার সময় দেখা হয়নি পসিটিভ সময়? আপু আমি খেয়াল করি নাই, আমি ওইভাবে। আপনি কি এবার মার্চে জয়েন করছেন? আমি গত এই বছরের জানুয়ারিতে ফেজবি কমপ্লিট করেছি। ও আহ, ফেসবি কমপ্লিট করছেন না আপু? আমি খেয়াল করি আমি না। সেটা বলি আপনি নাই, কি? আমি বলতে চাইছি আপনি জেনেসিসে কি ফেজের সাথে অ্যাটাচ ছিলেন কিনা না অনলাইনে? না আপু, আমি তো খুশি, আমি করি না, খুশি করি নাই আপু, আচ্ছা এমনি আচ্ছা, ঠিক খুশি আছে, করছি না। ওই জন্য আর কি দেখা হয়নি, নয়তো দেখা যায় পসিটিভ পরীক্ষার সময় দেখা হতো। অসুবিধা আমি নেই, আশা আপনার নাম করছি। শুনেছি, কখন নাম শুনেছি আপনাদের শিক্ষিত, আমি নিয়েছি, কালেক্ট করছিলাম ওখান থেকে। অস্ত্র পরীক্ষা দিছি, লঙ্গে শর্ট টেস্ট পরীক্ষা দিছি, কিন্তু আসলে সরাসরি অ্যাটাচ হয়নি আমার আর কি, অসুবিধা যেহেতু আমি নেই, কোনো ওসমানীতে সমস্যা ছিলাম। নেই। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ এই তো দেখা হলো। পরীক্ষা ফেসবিটা কমপ্লিট করেন, ততদিনে দেখা যায় কত কি করা যায়। একটা তো ইনিশিয়েটিভ নিতে হবে বা এটা হ্যাঁ, ততদিনে একটা নিয়ম হয়ে যাবে, একটা নিয়ম হওয়া উচিত যে বাইরের পরীক্ষাগুলোতে আমাদের ট্রেনিং কাউন্ট হবে, কিংবা এফসিপিএস দিতে গেলে একটা ট্রেনিং কাউন্ট হবে, এরকম নিয়ম আসলে আমি হওয়া আপু উচিত। আমি জানি ব্যক্তিগতভাবে, আমি দু একজনকে চিনি যারা নিয়েছে, কিন্তু কোন প্রসিডিউরে বা কিভাবে ম্যাডামরা তাদেরকে দিয়েছে সেই ডকুমেন্টের কপিটা আসলে আমি দেখিনি। যদি দেখতে পারতাম তাহলে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিতে পারতাম, আপু কিন্তু এটা আপনি নেবেন না? পসিবল। আপনি তো ফেসবি কমপ্লিট করছেন, আপনি নেবেন না? আপা আমি মানে এক ধাপ এত দৌড়াতে পারি না, মানে একটা পরীক্ষা দেওয়ার পরে আমার একটা লং টার্ম একটা গ্যাপ লাগে, মানে আমি এত না না, আমি টলারেট বলছি করতে পারি আপনার কোনো প্ল্যান আছে কিনা, তাহলে সেটা যদি শেয়ার করতেন আমাদের সাথে তাহলে না। একসাথে। এই মুহূর্তে আমার মানে আপাতত প্ল্যান নেই, এই মুহূর্তে আমার প্ল্যান হচ্ছে রেস্ট। না আমার কিছু মানে নিজের লাইফে কিছু পলিসি আছে, পলিসি কি জানেন? আমি সব পড়াশোনা একসাথে করতে পারি না, এবং এক একটা পরীক্ষা দেওয়ার পরে আমার একটু রেস্ট নিতে হয়, এটা দম নিতে হয় পরের পরীক্ষার জন্য। তো আমি যদি পরীক্ষার কথা নিজের কথা বলি, পার্টনার পরীক্ষার আগে আমি 6 মাস পড়াশোনা করেছিলাম, ওই একটা পড়া, আবার ফেজ ফাইনালের আগে মোটামুটি 4 মাস মতো করছি, আবার এই ফেজ পরীক্ষার আগে 4 মাস করছি, বাকি সময়গুলোতে আমি ঘুরি ফিরি, ঠিক আছে? হাবিজাবি কাজ করি, পড়ালেখা করি না। আর যে বিষয়টা দেখা যায় মানে পড়ালেখার সাথে অ্যাটাচমেন্টের যে জায়গাটা, জেনেসিস ক্লাস নেই বিভিন্ন সেক্টরে, সেই হিসাবে আর কি কিছু জিনিস না পড়তে চাইলেও পড়তে হয়, এভাবে আর কি একাডেমিক অ্যাটাচমেন্টের জায়গাটা। তো এখন হচ্ছে ফেজ বিশেষ করছি মাত্র, এখন আমার যদি সময় লাগবে আরেকটা পরীক্ষা বা কোনো কিছুতে বসতে আপু বিভিন্ন আপনি একটু শেয়ার করেন আমাদের অবশ্যই সাথে যে কিভাবে সার্টিফিকেট নিয়েছেন, কিংবা অভিজ্ঞতা সার্টিফিকেট একটু আমাদেরকে লাইন ধরাই দিলে তখন আমরাও একটু ভরসা পাবো। নাহলে দীর্ঘদিন 4 বছর ট্রেনিং করে প্রার্থী দেওয়ার মতো এনার্জি আসলে এই বয়সে থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে যথেষ্ট। অসুবিধা নেই। আমি যদি বিন্দু পরিমাণ কোনো কিছু পাই, মানে আমি পাওয়া মানে মনে রাখবেন যে আপনারা সবাই পাও, এটা হলো বিষয়। তো সেইটুকুর জন্য আর কি দোয়া করেন, দেখা যাক কেমন লাগে। আর কারো কোনো জিজ্ঞাসা? আপু আমি আপুকে ফোন দিয়ে রাখছি, আপু আপু যদি হচ্ছে রেসপন্স করে আমি আপনাকে পরে জানাবো যে আপু এরকম বলেছে। আপু আসলে এই ব্যাপারটা না অনেক বেশি টেনশন লাগে যে আমরা হচ্ছে একটা ইয়েতে ঢুকলাম, তারপর হচ্ছে আমাদের তো অনেক টাইম লাগে, 5 বছর 6 বছর, এই জিনিসগুলো অনেক বেশি ইয়ে লাগে যে ইনশাল্লাহ দেখা যাক, ঠিক আছে? আল্লাহ ভরসা, ঠিক আছে? যে আমি বলি যে মানে আমাকেও এই পর্যন্ত আসতে যে বিষয়টা হচ্ছে, মানে পথ তৈরি করার পথে তো হাঁটি নাই, বরং তো নিজেকে পথ তৈরি করে করে আগাতে পেরেছে। তো আমি যখন সেই পথটুকু তৈরি করে আগাতে পেরেছি, আমার কাছে মনে হচ্ছে জুনিয়রদের জন্য মানে কাজ করে যাই, কারণ আমরা আসলে সবাই চিরদিন এক জায়গায় থাকি না, বা চাইলেও অনেক সময় কাজ করা পসিবল হয় না। তো এই কারণে আমি ইন্ডিভিজুয়ালি যতটুকু নিজে অ্যাচিভ করি, সেই অংশটুকু আমার পরবর্তী প্রজন্মের জন্য ছড়াই দেওয়াটাকে আমার আমি প্রেফার করি, এবং এটাতে আমি মেন্টাল স্যাটিসফ্যাকশনও পাই। মানে একজন আলোকবর্তিকা হিসেবে কাজ করা, এটা আমার জীবনের জন্য মনে করি আমি অন্যতম একটা আমার লাইফের প্রাপ্তি। তো আমি যদি এই জিনিসগুলোকে বের করতে পারি, টিচারদের সাথে কথা বলতে পারি, বা কোনোভাবে আর কি ওইটা করতে পারি, বা সার্টিফিকেট নেওয়ার কোনো আলোচনা তাদের সাথে দেখা হলে আমি যদি কোনো প্রোগ্রাম করতে পারি, আমি সেই জিনিসগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা যদি মানে ইন্টারন্যাশনালি সেই দেশে যে কাজ করতে পারেন, নিজেকে ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন ফাইনাল রিকগনাইজেশন দ্বারা করতে পারেন, তাহলে তো এটা আমি মনে করি আপনার নিজের জন্য ভালো, দেশের জন্য ভালো, সবার জন্য ভালো। তো দেখা যাক কতটুকু কি হয় বা কতটুকু কি করা যায়। তো সেই জন্য নিজের জন্য দরকার, আমার জন্য দরকার। যে আপু অবশ্যই ফিয়া মানে অনেক অনেক দোয়া রইল আপু আপনাদের জন্য, সবার ওকে, জন্য। আর কার কোনো কোশ্চেন? আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আমার মনে হয় আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করতে পারি। সবাই এতক্ষণ সাথে ছিলেন, আমি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।